স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন অধ্যাদেশকে জগা খিচুড়ি বলছেন বিশেষজ্ঞরা। বিচার প্রার্থীদের সুবিধার্থে আদালত সুনির্দিষ্ট করার দাবি। উজানের ঝলে লালমনিরহাট নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত, বন্যা মোকাবিলায় ঢাকা দিল্লিকে একসঙ্গে কাজ করার তাগিদ বিশেষজ্ঞের। বানভাসীদেরও স্বাবলম্বী করতে বিএনপির নানামুখী কার্যক্রম, দুর্গাপূজা ঘিরে আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। এবং বিগত আমলে পাচার 2 লাখ কোটি টাকা ফেরত আনতে টাস্কফোর্স, আর্থিক খাত সংস্কারের সহায়তা দেবে বিশ্বব্যাংক ও আইএফসি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন অধ্যাদেশকে জগা খিচুড়ি উল্লেখ করে এর যৌক্তিক সংস্কার চেয়েছেন স্বাস্থ্যবিদ ও আইনজ্ঞরা। সরকারি হাসপাতালকেও এর আওতায় আনার পরামর্শ দিয়ে বিচার প্রার্থীদের সুবিধার্থে আদালত সুনির্দিষ্ট করার দাবিও জানান তারা। রাজধানীতে এক সেমিনারে এসব কথা উঠে আসে। এমআর আসাদের রিপোর্ট। নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও বেসরকারি হাসপাতালকে জবাবদিহির আওতায় আনতে বিবেচনায় রয়েছে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন অধ্যাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এ বিষয়ক আলোচনায় অংশ নেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আইনবিদ ও চিকিৎসকরা। এতে বক্তারা প্রস্তাবিত অধ্যাদেশের সমালোচনা সহ নানা অসঙ্গতি তুলে ধরেন। সরকার কাদের লাইসেন্স বাতিল করবে? শুধু বেসরকারি হসপিটালের লাইসেন্স বাতিল করতে পারবে। সরকারি হসপিটালের লাইসেন্স বাতিল করার কোনো এই আইনে ক্ষমতা দেওয়া হয় নাই। তো ভুল কি সরকারি হাসপাতালে হয় না? বেসরকারি হাসপাতালগুলো যেভাবে মনিটরিং হয়, সরকারি হাসপাতাল সেবাগুলো একইভাবে মনিটরিং হতে হবে একই সংস্থা দিয়ে। এখানে বলা হচ্ছে হাসপাতালকে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে, প্রথম বর্জ্য হিসেবে এটাকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। চিকিৎসকের সংজ্ঞা সুনির্দিষ্ট না হওয়ায় রোগীরা প্রতারিত হচ্ছেন। বৈচারিক আদালত চূড়ান্ত না হওয়ায় দীর্ঘসূত্রতা বাড়ছে বলেও মত দেন তারা। চিকিৎসক কারা হবে? আমরা গ্রামে গঞ্জে শহরে ডাক্তার সাইনবোর্ড লেখা অনেক প্র্যাকটিস করতে দেখি। হু আর দে? এখানে সংজ্ঞাটা ঠিক আছে, এটা এনফোর্স করবে কে সেটা জিনিসটা নাই। পল্লী চিকিৎসক, তারপর ম্যাটস যারা পাস করে, এগুলো নিয়ে কি বিরাট একটা আন্দোলন হচ্ছে। তারাও কিন্তু ডাক্তার লিখে কিন্তু এটা করে। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির অআমলযোগ্য মামলার বিষয়ে অধ্যাদেশে হয়রানির সুযোগ আছে বলে আঙুল তোলেন। আমার অপারেশন করার ক্ষেত্রে আমার বাম হাতটা কাটার দরকার ছিল না, প্রটোকল মেনটেন করা হয় নাই, আমার বাম হাতটা কেটে ফেলা হয়েছে। তাহলে আমি তো পঙ্গু হয়ে গেলাম সারা জীবনের জন্য। কার কাছ থেকে চাইবো? এই স্বাস্থ্য সুরক্ষা কমিটির কাছে নাকি আদালতের কাছে? কোন আদালত? নাই কিন্তু দেখবেন বলছে উপযুক্ত আদালত। এই উপযুক্ত আদালত কোনটা? সব পক্ষের মত একীভূত করতে গিয়ে অধ্যাদেশের উদ্দেশ্যেও প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও মত দেন তিনি। যেখানে যার সাথে যা আলোচনা হয়েছে সবগুলোকে নিয়ে একসাথে করে বোঝানোর চেষ্টা করছে যে দিস ইজ এ কম্প্রিহেন্সিভ ল। এটা পুয়ার ড্রাফটিং এর ফল। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের ঝলে লালমনিরহাটের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিস্তা নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 25,000 পরিবার। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বাড়ায় গৃহবন্দী প্রায় 10,000 পরিবার। লালমনিরহাট থেকে সুমন খান ও নীলফামারী থেকে ময়নুল হকের তথ্যে আর জানাচ্ছেন আফরিন পপি। উজানে অতিবৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিস্তার পানি তিস্তা ব্যারেজ ছুঁই করায় বাঁধের 44টি কপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে লালমনিরহাট সদর ও 20টি চরের অন্তত 25,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে 3,000 হেক্টর জমির ফসল। বাচ্চা কাচ্চা গরু বাছুর নিয়ে খুব সমস্যার মধ্যে আছে আমরা। চলাফিরে রাস্তাঘাট তলায় গেছে। আমাদের খাওয়া অসুবিধা, ভাত পাক করার জায়গা নেই, পানি বাড়িতে বাইরে বারান যাইতেছে না, গরু বাছুরের খাওয়ার সমস্যা, নদী নালা পার হওয়া যায় না। সমস্যা তো গরু বাছুর রাত্রে চিল্লি সমস্যা নাই। ঠান্ডাই বেশি হয়। পানি উন্নয়ন বোর্ড বলছেন মঙ্গলবার নাগাদ কমতে পারে পানি প্রবাহ। গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজানের ঢলের কারণে আমাদের তিস্তাতে পানির পরিমাণ বেড়ে গেছে। 2 সেন্টিমিটার উপর পর্যন্ত পানি উঠেছিল। দুপুর 12টার তথ্য মতে বর্তমানে 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 24 ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনে আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে উজানের ঢলে আবারও বৃদ্ধি পেয়েছে তিস্তার পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী অন্তত 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সুপেয় পানির অভাবে বাড়ছে রোগবালাই।
আফরিন পপি, মোহনা সংবাদ। ফেনী সহ আরও 9টি জেলায় ভয়াবহ বন্যার কারণ হিসেবে ভারতকে দায়ী করলেও বাংলাদেশেরও কিছু ব্যর্থতা চিহ্নিত করেছেন পানি বিশেষজ্ঞরা। আবহাওয়া নির্ণয়ে সংস্থাগুলোকে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন পানি বিজ্ঞানী ডক্টর আহমেদুল হাসান। আর পরিবেশ বিজ্ঞানী ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার সমস্যা সমাধানে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। পৃথিবী ক্রমেই উত্তপ্ত হচ্ছে, গলছে হিমালয়ের বরফ, ভূপৃষ্ঠে বাড়ছে পানির মাত্রা, তার উপর রয়েছে এল নিনো ও লাল নিনার প্রভাব। এমন অবস্থায় প্রকৃতির আচরণও অনেকটাই বেসামাল, যার তরতাজা উদাহরণ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আকস্মিক বন্যা। নোটিশ ছাড়াই ভারতের বাঁধ খুলে দেয়াকেই কারণ হিসেবে দেখছেন বেশিরভাগ মানুষ। তবে দায় কি শুধুই ভারতের, নাকি বাংলাদেশেরও কিছু গাফিলতি ছিল? এমন প্রশ্নের উত্তরে কি বলছেন পানিবিজ্ঞানী ডক্টর আহমেদুল। আমরা কি আগাম সংবাদ পেতে পারতাম না, বা আমরা কি আরও ভালো প্রিপেয়ার হতে পারতাম না? রিস্কের ম্যানেজ করার জন্যই আমাদের কি করণীয় থাকতে পারে বলে আমরা চিন্তা করতে পারি। ড্যামের এই রেখাটি পানির স্বাভাবিক প্রবাহ প্রকাশ করছে। প্রবাহিত এই পানি সংরক্ষণেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু যখন সংরক্ষণ করেও ড্যামের পানির ধারণ ক্ষমতা শেষ, তখনই সাধারণত খুলে দেওয়া হয় বাঁধ, যেটি ঘটেছে কুমিল্লা আর ফেনীর ক্ষেত্রেও। তাদের ক্যাপাসিটিরকেও থ্রেটেন হয়েছে, এক্সেস করে গেছিল বলে তারা রিলিজ করেছে। 19 থেকে 22 আগস্ট এ 4 দিনে ফেনীতেই 435, কুমিল্লায় 557 এবং নোয়াখালীতে হয়েছে 605 মিলিমিটার বৃষ্টি, যা বিপদসীমার দ্বিগুণেরও বেশি। আধুনিক নির্ভরযোগ্যতার এই যুগে বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে মনে করছেন ডক্টর আহমেদুল। ডাউনস্ট্রিমে আসি, এই পানি যদি এখানে বৃষ্টি হয় তাহলে নিচে কতটুকু পানি আসতে পারে, সেই মডেলটা আপস্ট্রিম পার্টের বেসিন মডেলটা আমাদের খুব একটা অ্যাকুরেট বা খুব একটা ভালো নয়, বিকজ আমাদের মেজারমেন্টস, আমরা যেসব মেজারমেন্ট বাউন্ডারিতে আছে সেই মেজারমেন্টসগুলি শুধু ওয়াটার লেভেল মাপছি, কিন্তু ফ্লো কতটুকু, পরিমাণ কতটুকু সেটা মাপি না। বিশেষ ভৌগোলিক অবস্থান, দু দেশের রেকর্ড বৃষ্টিপাত, নদী পানিপূর্ণ থাকা এবং সমুদ্রে এল নিনো ও লাল নিনার প্রভাবই বন্যার মূল কারণ। তবে মোটা দাগে দুটি কারণকেই দায়ী করলেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর কামরুজ্জামান। সাম্প্রতিককালে বন্যার পিছনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বৈশ্বিক এবং প্রতিবেশী রাষ্ট্রের নদী পানি ম্যানেজমেন্ট অর্থাৎ আঞ্চলিক এবং একদম আমাদের লোকালাইজ স্থানীয় কারণ রয়েছে। সমস্যা উত্তরণে দুদেশের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে পানি ব্যবস্থাপনা চুক্তিসহ চিহ্নিত সমস্যার সমাধান করার তাগিদ দিলেন তিনি। প্রতিকারের জন্য এই কারণগুলোকে একটি একটি করে আমাদের সমাধান করতে হবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের বাইল্যাটারাল ডিসকাশন করতে হবে এবং পানির ন্যায্য হিস্যার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের যেমন যোগাযোগ করতে হবে, একইভাবে আমাদের যে বর্ডার লাইনে যেই আমাদের বাঁধগুলো রয়েছে সেগুলো যাতে বিধ্বংসী অবস্থায় না আসে। যুগোপযোগী নদী শাসনের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনেও সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানালেন এই পরিবেশ বিজ্ঞানী। নদীগুলো রয়েছে এগুলোকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দুর্গাপূজা ঘিরে আওয়ামী লীগের প্রেতাত্মাদের চক্রান্ত সফল হবে না বলে প্রত্যয় জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন জানান, পুনর্বাসন সহ বানভাসীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ নেতাকর্মীরা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গয়েশ্বর রায়। দুর্গাপূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রেতাত্মাদের চক্রান্ত সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। যারা পরাজিত শক্তি তারা বসে না, তারা হয়তো একটা সেভারাইজ করার চেষ্টা করবে। তবে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা ঘোষণা দিয়েছেন, এবং যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি করেন তিনি। এই জাতির নেতা, তার বিরুদ্ধে যে সকল অন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে, মামলা দেওয়া হচ্ছে, আমি বিশ্বাস করতে চাই এই সরকার অচিরেই প্রতিবন্ধকতাগুলি দূর করবে এবং তাদের মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবে।
এদিকে নয়াপল্টন কার্যালয় ত্রাণ সহায়তা কেন্দ্রে বানভাসীদের জন্য প্রায় 17 লাখ টাকার নগদ অর্থ প্রদান করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, বানভাসীদের এই পর্যন্ত 20 কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে। আমাদের 20 কোটি টাকার অধিক আলহামদুলিল্লাহ ত্রাণ এ পর্যন্ত বিএনপি পরিবারের পক্ষ থেকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা দক্ষিণ, হবিগঞ্জ, মৌলভীবাজারে এবং খাগড়াছড়িতে বন্যার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। বানভাসীদের পুনর্বাসনে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানান ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ডাক্তার জাহিদ হোসেন। এই সপ্তাহে আমরা শিক্ষা উপকরণ বিতরণ করব এই জেলাগুলোর মধ্যে এবং 40,000 শিক্ষার্থীর মধ্যে আমরা এটা বিতরণ করব। যারা তাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের যাতে ঘর করে একটু মাথা গুঁজার ঠাঁই হয়, দলের পক্ষ থেকে তাদেরকে টিন এবং ঘর করার জন্য যে আনুষঙ্গিক জিনিসপত্র দরকার সেগুলো সরবরাহ করা হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে পাচার হওয়া 2 লাখ কোটি টাকার খোঁজে নেমেছে কেন্দ্রীয় ব্যাংক। বিপুল এই অর্থ দেশে ফেরাতে দেশি বিদেশি সহযোগিতায় গঠন হয়েছে টাস্কফোর্স। এদিকে পাচার ঠেকাতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। রেজা খানের প্রতিবেদন। শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংক খাত থেকে বিভিন্ন দেশে পাচার হয়েছে 13 বিলিয়ন মার্কিন ডলার বা 2 লাখ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের তথ্য মতে এর পেছনে জড়িত মাত্র 4 থেকে 5টি পরিবার। জনগণের টাকার এমন হরিলুটে হতবাক সাধারণ মানুষ। যথাযথ উদ্যোগ নিলে এই অর্থ এবং পাচারকারীদের শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন তারা। টাকা যেহেতু ফেরত আনা গেলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব, তাদেরকে খুঁজে বের করে। এর আগেও অনেক টাকা কিন্তু পাচার হয়েছে, যেটা আনার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। আমরা কোনোটারই মুখ দেখি নেই সফলতার মুখ। অর্থ পাচার রোধে ব্যর্থতা কিংবা পাচারকারীদের সুযোগ করে দেয়ায় দায়িত্বপ্রাপ্তদেরকেও আইনের আওতায় আনা উচিত বলে মত দেন তারা। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এনবিআর, তারপরে আমাদের বাংলাদেশ ব্যাংক, গোয়েন্দা সংস্থা, তাদের সবারই এটা ব্যর্থতা ছিল। যারা দায়িত্বে ছিলেন গুরুত্বপূর্ণ তারা সরাসরি ইনভলভ ছিল। যারা টাকা পাচার করছে এদের টাকা এনে এই দেশে সুষ্ঠুভাবে প্রয়োগ করলে অবশ্যই দেশের জন্য উপকার। পাচারকৃত অর্থ ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। আমাদের দেশে ফেরত আনবার জন্য যা যা করা দরকার, গভর্নর স্যার বলেছেন যে নো স্টোন উইল বি লেফট আনটার্নড, অর্থাৎ কোনো প্রচেষ্টায় আমরা ছাড়বো না। আমরা সকল প্রচেষ্টা গ্রহণ করব যাতে করে আমাদের দেশে আমাদের যে অর্থগুলো বিভিন্ন দেশে চুরি হয়ে গিয়েছে বা পাচার হয়ে গিয়েছে সেগুলো আমরা ফেরত আনতে পারি। এসব অর্থ ফেরত আনার নজির আছে জানিয়ে এ ব্যাপারে অপরাধীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না বলেও জানান বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র। বিভিন্ন দেশের সাথে নানান ধরনের এগ্রিমেন্ট বা ট্রিটি আছে, তো সেগুলোর সহায়তা নিয়ে আমরা অবশ্যই চেষ্টা করতে পারি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশের আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংক সব রকম ও আইএফসি সব রকমের সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ের সংস্থা দুটির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। বলেন, ব্যাংক, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং জ্বালানি খাতের সংস্কারেও অর্থ ও কারিগরি সহায়তা দেবে সংস্থা দুটি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গত সপ্তাহে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে 3.5 বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দেয় বিশ্বব্যাংক। সে ধারাবাহিকতায় সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসির প্রতিনিধি দল। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, দেশের আর্থিক খাত সংস্কারে শর্ত সাপেক্ষে সব ধরনের সহায়তা দেবে বিশ্বব্যাংক ও আইএফসি। আর্থিক সহায়তা দেবে, কারিগরি সহায়তা দেবে, ব্যাংকিং সেক্টর রিফর্ম আছে, এনবিআর রিফর্ম আছে, তারপর ওদিকে আবার এনার্জি সেক্টরে কিছু আছে। এনার্জিতে সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং আর্থ সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো যে সব ব্যাপারে আলাপ আছে। প্রাপ্ত অর্থ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারে ব্যয় হবে, যদিও কোন প্রতিষ্ঠান কত অর্থ দেবে সে বিষয়ে জানাননি তিনি। অ্যামাউন্ট আমি এখন বলবো না অ্যামাউন্ট, কারণ প্রত্যেকটা ডোনার অন্যান্য ডোনার দেবে, সেগুলো
বিষয় করে পরে আপনার কাছে সব জানানো হবে। কিভাবে কোন প্রক্রিয়ায় অর্থ সহায়তা আসবে তা পরবর্তীতে ঠিক করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এটা আমরা জানাবো কোন ডোনার কি দিচ্ছে, এটা এখন না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। বেশিরভাগ রোগী জটিল উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এই অবস্থায় মশা নিধন ছাড়া কোনোভাবেই নিয়ন্ত্রণে আসবে না ডেঙ্গু পরিস্থিতি, বলছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। কয়েক বছর ধরে এডিস মশার বিস্তার রোধ করে ডেঙ্গু নিয়ন্ত্রণ বা প্রতিরোধে সরকারের উদ্যোগ সফলতার মুখ দেখেনি, বরং সমালোচনার মুখে পড়েছে। গত বছর ডেঙ্গুতে ১৫০০-এর বেশি মানুষ প্রাণ হারায়। গত ২৮ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭ জনের। এবছরও মশা নিয়ন্ত্রণের দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। সিটি কর্পোরেশনের যারা ওই যে কি কয় ওই যে পার্কিং টেকিং করে যে ওগুলা ওরকম আমার এই সপ্তাহের মধ্যে চোখে পড়ে নাই। আব্বু বাড়ির দিকে তো আমি মশারি টাঙাইতে ভুলে গেছিলাম। হাসপাতাল জুড়েই সাদা মশারি আর আক্রান্ত রোগীদের ক্লান্ত মলিন মুখ। গত ৫ মাসের তুলনায় এ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। আমরা অনেক সচেতন থাকি, সচেতনের পরও এরপরও মনে করেন একটু ডেঙ্গু কিভাবে যে কামড়ায় এটা বুঝতে পারি না। 3টা নর্মাল নিয়েছি ওই আপনার কিনা এই স্যালাইন নেওয়ার পরে ডেঙ্গু কমতে আসে না। নরসিংদী বলে প্রায় বাসায় বাসায় ডেঙ্গু হচ্ছে। যেসব রোগীদের জটিলতা কম তাদেরকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গুর কারণে যদি কারো রক্তক্ষরণ হয়, যদি কারো নাক দিয়ে রক্ত পড়ে বা মুখ দিয়ে রক্ত পড়ে, পায়খানার সাথে যদি রক্ত যায় অথবা প্রস্রাবের সাথে যদি রক্ত যায়, কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট প্রেশার কমে যাওয়ার কারণে সিনকোপের মতো হয়, পড়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় চেস্ট পেইন হয়, শ্বাসকষ্ট হয়। এগুলো যদি হয় তাড়াতাড়ি ইমিডিয়েটলি যেন হসপিটালে আমরা ভর্তি হয়, সেরকম অ্যাডভাইস দিয়ে ওই রোগীগুলো ছেড়ে দিই। মশা নিয়ন্ত্রণ কোনো অসম্ভব ব্যাপার নয়, শুধু প্রয়োজন সবার সম্মিলিত অংশগ্রহণ। যারা এফেক্টেড হয়েছে তাদেরকে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি চিকিৎসা করতে পারি, তাদেরকে যদি একটু আইসোলেট করতে পারি, তাহলে তাদের থেকে ডিজিজটা অন্যদিকে ট্রান্সমিট হওয়ার সম্ভাবনাটা কমে যায়। এডিস মশাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের সাইকেলটা পুরোটাই ব্রেক হয়ে যাবে, তখন সেক্ষেত্রে আমাদের কন্ট্রোলটা আরও ইজি হয়ে যাবে। বাংলাদেশের মতো পৃথিবীর কোনো দেশেই ডেঙ্গুতে এত মৃত্যুর রেকর্ড নেই। অসচেতনতার কারণে রোগীদের দেরিতে হাসপাতালে ভর্তি হওয়া এর অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের চাপায় 4 শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। সকাল 7:15টার দিকে কোরআন পড়া শেষে মসজিদ থেকে ফেরার সময় খোকসার শিমুলিয়ায় কুচিপাড়া এলাকার কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া কুচিপাড়া গ্রামের হানিফের মেয়ে মিম, একই গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা ও হেলাল উদ্দিনের মেয়ে জুথি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন অধ্যাদেশকে জগা খিচুড়ি বলছেন বিশেষজ্ঞরা। বিচার প্রার্থীদের সুবিধার্থে আদালত সুনির্দিষ্ট করার দাবি। উজানের ঢলে লালমনিরহাট নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত। বন্যা মোকাবিলায় ঢাকা দিল্লিকে একসঙ্গে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। বানভাসীদের স্বাবলম্বী করতে বিএনপির নানামুখী কার্যক্রম। দুর্গাপূজা ঘিরে আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। এবং বিগত আমলে পাচার 2 লাখ কোটি টাকা ফেরত আনতে টাস্কফোর্স। আর্থিক খাত সংস্কারের সহায়তা দেবে বিশ্বব্যাংক ও আইএফসি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।